স্বাধীন রাজ্য ত্রিপুরা। আমাদের ত্রিপুরা কোনোদিন পরাধীন রাজ্য ছিল না। স্বাধীনতার আগে আমাদের ত্রিপুরা রাজ্য স্বাধীন ত্রিপুরা ছিল। আমাদের পরম্পরা, আমাদের বুবাগ্রার বংশধর, প্রদ্যুদের বংশধর আমাদের প্রথম থেকে ত্রিপুরা স্বাধীন ত্রিপুরার পরিচালনা করেছিলেন। কিন্তু রাজাদের রাজ আমল শেষ হওয়ার পর মাঝখানে গণতন্ত্র আসার পরে আমাদের এই ৭৩ বছর অতিক্রান্ত হওয়ার ফলে আমাদের রাজ্যের ভূমিপুত্র আদিবাসীদের যে অবস্থা সেটা নিশ্চয়ই আপনারা অবলব্ধি করে বুঝতে পারবেন। তারপরও শেষ দিকে সেই উপজাতিদের, সেই পাহাড়ি জাতিদের, সেই বুকুমপোড়া জাতিদের অস্তিত্ব বিপন্ন হাত থেকে রক্ষা করার জন্যই আজকে মহারাজ তার কোটি কোটি সম্পদ থাকার পরও আজকে তার বংশধরদের রক্ষার স্বার্থে আজকে গ্রেটার ত্রিপুরা আইন গঠন করার জন্য এই রাজ্যের ভূমিপুত্রদের একত্রেভাবে আন্দোলন করার জন্য আহ্বান করছি। কেন করার প্রয়োজন হলো নিশ্চয়ই আপনারা জানেন। আমাদের এই ত্রিপুরা রাজ্য, স্বাধীন ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার আগে এখানে এই ভূমিপুত্রদের সংখ্যা ছিল ৯২%। কিন্তু বর্তমানে ২০২১ সালে লোকগণনায় দেখা গেল আমরা এই রাজ্যের ভূমিপুত্ররা ৩১%-এর নিচে নেমে গেল। কোথায় গেল? কেন এমন হলো? তার একটাই কারণ বাংলাদেশ থেকে মুসলমান এখানে হিন্দু বাঙালিদের যে একটা দাঙ্গার কারণে সেখানকার হিন্দু বাঙালিরা মুসলমান দ্বারা বিতাড়িত হয়ে এই রাজ্যে আশ্রয় গ্রহণ করেছে। প্রথম আশ্রয় গ্রহণ করেছে ১৯৬৩ সালে, যখন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং ছিল। সেই সময় থেকেই এই রাজ্যের অন্য দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে এই রাজ্যের অনুপ্রবেশ হতে চলেছিল। তখন এই অনুপ্রবেশকে এই রাজ্যের গণতন্ত্র আসার পরে এখানকার মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং সেখানে আমাদের উপজাতিদেরকে ভুল বুঝিয়ে সেখানে একটা বক্তব্য করা হলো, বাস্তুহীনকে বাস্তু দেওয়া হোক। সেখানে আপনারা নিশ্চয়ই জানেন বাস্তুহীন কারা। আমাদের এই রাজ্যের ভূমিপুত্ররা বাস্তুহীন কোনোদিন ছিল না। কিন্তু বাস্তুহীন কে? বাসস্থান নাই কে? বাসস্থান নেই যারা বাংলাদেশ থেকে আগত এই রাজ্যের, তারা হচ্ছে বাসস্থান নেই। তাহলে কাদের জন্য আন্দোলন করা হচ্ছে? সেই পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ থেকে আগতদের জন্য এখানে আমাদের কংগ্রেস উপজাতিরা আন্দোলন করতে বাধ্য হচ্ছে ভুল বুঝিয়ে। তারপরও সিপিএম, তখনকার সিপিএম এর নেতৃত্ব অগুর দেববর্মা থেকে শুরু করে তারপরে দশরথ দেব, তারা দ্বিতীয় ৬৭ সালে তারা আবার রাজনৈতিক কারণে তারা আবার বামফ্রন্টের নেতৃত্ব আবার আন্দোলন করতে চলেছে। তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করার জন্য তারাও বাইরে থেকে আগতদের স্বাগতম জানিয়ে এখানে এই রাজ্যের কলোনি তৈরি করে দেওয়ার জন্য তারাও আমাদের উপজাতিদের দ্বারা আন্দোলন করানো হয়েছে। এই আন্দোলন করার ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৬৭ সালে জওহরলাল নেহরু মুখ্যমন্ত্রী থাকাকালীন তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল গোবিন্দ বল্লভ পন্ত। সেই গোবিন্দ বল্লভ পন্তকে
রাজ্যের পাঠানো হয়েছে। এই ত্রিপুরা রাজ্যের ৭০ রাজ্যের মধ্যে যদি এখানকার উপজাতিরা, কমিউনিস্ট উপজাতিরা যদি বাস্তুহীনকে বাস্তু দাও বলে যদি আন্দোলন করতে থাকে, তাহলে এই রাজ্যের ৭০ রাজ্যের গণত্ব হারে লোক বেড়ে যাবে। তার নিরসনের জন্য এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হলো, গোবিন্দ বল্লভ পন্তকে। সেই গোবিন্দ বল্লভ নামে আজকে আউটলাইন জিবি হসপিটাল করা হোক। তারপরে এখানকার দশরথ দেবের নেতৃত্ব বামফ্রন্টরা তখন আন্দোলন করত, বাস্তুহীনকে বাস্তু দেওয়া হবে, যদি বাস্তুহীনকে বাস্তু না দেওয়া হোক তাহলে পরে তারা রাস্তা অবরোধ করছে, রাস্তা অবরোধের আমাদের উপর দিয়ে গাড়ি যেতে পারবে না, এই বলে হাজার হাজার সেখানে রাস্তা অবরোধ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার তখন সিদ্ধান্ত নিয়েছিল, যারা এই রাজ্যের এসেছে, পশ্চিম বাংলাদেশ থেকে যারা আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছে, তাদেরকে ভূমি দেওয়ার জন্য এই রাজ্য থেকে মধ্যপ্রদেশের অন্ধকারণ্য জায়গাতেই পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ভুলবশত আমাদের এই রাজ্যের বামফ্রন্টরা, কমিউনিস্টরা, দশরথ দেবের নেতৃত্বরা ভুল কারণে সেখানে নিতে পারেননি। তারপর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমাদের এই রাজ্যে অনুপ্রবেশ করতে চলেছি। বর্তমানেও এইভাবে হাজার হাজার করতে চলেছে। গত কয়েক মাস আগে বিলোনিয়া মহকুমায় কৃষ্ণা ভিলেজের মধ্যে 52 পরিবার তৃষ্ণা অভয়ারণ্য এরিয়ার মধ্যে গোপনে ভাবে সেখানে গৃহ নির্মাণ করে বাংলাদেশ থেকে আগতরা সেখানে আশ্রয় গ্রহণ করছে, কিন্তু রাজ্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এইভাবে যদি হাজার হাজার লক্ষ লক্ষ লোক অন্য দেশ থেকে যদি এই রাজ্যে আশ্রয় গ্রহণ করতে থাকে, তাহলে পরে আমাদের এই রাজ্যের অবস্থা কি হবে? আর বেশি দিন নেই, 2030-40 সাল পর্যন্ত এইভাবে যদি অনবরত যদি অনুপ্রবেশ করতে থাকে, তাহলে আমাদের এই রাজ্যের ভূমিপুত্ররা সংখ্যালঘু থেকে আরো সংখ্যালঘুতে পরিণত হয়ে ধ্বংসর মুখে পড়বে। সেই ধ্বংসর মুখ থেকে রক্ষা করার জন্য আমাদের মহারাজ বীর বিক্রমের নাতনি প্রদ্যুৎ বিক্রম কিশোর মাণিক্য এই রাজ্যের ধ্বংসর হাত থেকে পুনরুদ্ধার জন্য আজকে গেতার দ্বীপলেন দাবি করছে। সেই গেতার দ্বীপলেন কার জন্য? বুকুমপাড়ার জন্য। সেই গেতার দ্বীপলেন কার জন্য? এখানকার আদিবাসীদের জন্য। সেই গেতার দ্বীপলেন কার জন্য? এখানকার এসটি জনজাতিদের জন্য। তাই আমি এখানকার আমাদের উপজাতি ভাইদের আমি অনুরোধ করব, বিভিন্ন দল অনেক বছর আমরা করে এসেছি, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ বিজেপি করে এসেছেন, কিন্তু আমাদের কি পেয়েছে? এই 72-70 বছর পার হওয়ার পরে শুধু পেয়েছে রাজনৈতিকগতভাবে কিছু পাওনা, এইগুলি আমরা পেয়েছি, কিন্তু জনগণের অধিকার, মানবতার অধিকার, রাজনৈতিক অধিকার, স্বাস্থ্য অধিকার, বিচার পাওয়ার অধিকার, সেই অধিকার আমরা পাইনি। বামফ্রন্ট সরকার আমরা দেখেছি, বামফ্রন্ট সরকার থাকাকালীন অমরপুরের এমপি এলাকার কল্পনা জমাতিয়াকে বেঙ্গালুরে রেপ করে হত্যা করা হয়েছে, কিন্তু তার বিচার পায়নি। আরো হাজার উপজাতি মহিলারা দর্শন করে খুন করানো হয়েছে, তার বিচার পায়নি, তার অধিকার পায়নি, বিচার অধিকার পায়নি, জাস্টিসের অধিকার পায়নি। যার কারণে আমরা এই রাজ্যের ভূমিপুত্ররা বিপন্ন হওয়ার আগেই যাতে করে আমরা গেতার দ্বীপলাইন তৈরি করতাম পারি, তার কারণে মহারাজ আমাদেরকে এই আওয়াজ তুলতে বলেছি। আমাদের পূর্ব বক্তারা এই সরকারের কাজকর্ম
কিছু কিছু ত্রুটিগুলা বলেছেন, আমি কিছু বলি। আমি এই বিজেপি আইপি সরকারের আমিও অংশীদার ছিলাম। আমি আইপিএফটি করতাম। আইপিএফটি করার পরে আমি সাব ডিভিশন লেভেলে ফরেস্ট রাইট কমিটির আমিও সদস্য ছিলাম 4.5 বছর। 4.5 বছরের মধ্যে আমাদের উদয়পুর সাব ডিভিশনের মধ্যে প্রত্যেকটা তহসিল আন্ডারে ইনকোয়ারি করানো হয়েছে। ইনকোয়ারি করার উপরে সাব ডিভিশন লেভেলে মিনিট পাস করানো হচ্ছে, তারপরে ডিএম ডিস্ট্রিক্ট লেভেলে মিনিট পাস করানো হচ্ছে পার্সোনালভাবে পাত্তা দেওয়ার জন্য। কিন্তু লাস্ট মধ্যে এখানকার স্থানীয় যারা বিধায়ক ছিল, মাতাবাড়ি বিধায়ক এবং বাগমারি বিধায়ক, দুজন বিজেপির সমর্থিত বিধায়ক ছিল, যার করে ওনারা বলে দিয়েছেন না, সেখানে কোনো পাত্তা দেওয়া হবে না, নির্বাচনের পরে দেওয়া হবে, আগামী 2023 নির্বাচনের পরে বলে দেওয়া হবে। আমরা বারবার বলেছি যতগুলা ইনকোয়ারি পূর্ণ হয়েছে সেগুলিকে পাত্তা বিল দেওয়ার জন্য, কিন্তু দেওয়া হয়নি। তারপর বলছে ওনারা নাকি জনজাতির দরদি সরকার, ওনারা কি বলছে উপজাতিদের দরদি সরকার। শুধুমাত্র আমি থাকাকালীন, ফরেস্ট রাইট কমিটিতে আমি থাকাকালীন মাত্র 3টা কমিউনিটি পাত্তা দেওয়া হচ্ছে, সেটা গ্রুপভাবে। রায়াবাড়ি একটা, তারপরে এখানে নোয়াটিয়া সমাজের একটা, তারপরে একটা দেওয়া হচ্ছে হাসুপাড়ার ইংলিশ মিডিয়াম স্কুল। এই 3টা মানে কোনোটা দেওয়া হয়নি, কোনোটা দেওয়া সম্ভব হয়নি। এই যে 2 এমএলএ বিরোধিতা করার ফলে। তারপরে আমি বলবো, আমরা এই সব ব্যক্তিদের বুথের দ্বারা বুথ দিয়ে তাকে আমরা জনপ্রতিনিধি বানিয়েছেন কিসের জন্য? আমাদের নীতিগুলা, আমাদের পাওনাগুলা, আমাদের অধিকারগুলা নেওয়ার জন্য, আমাদের দেওয়ার জন্য আমরা ওনাদেরকে বুথ দিয়ে এমএলএ বানিয়েছি। তাহলে উনি কেন আমাদের অধিকারে থেকে ওনারা কেন বঞ্চিত করছে? তাই আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, উপজাতিদের উন্নয়ন করার যদি মানসিকতা থাকে এখানকার এমএলএ, তাহলে অতি সত্বর আমাদের উপজাতিদের পাওনা পাত্তা অধিকারগুলো অতি সত্বর দেওয়া হোক। তাহলে আমি মনে করব যে আপনি উপজাতিদের দরদি এমএলএ। আর আরেকদিকে আমি বলবো, চাকরি ক্ষেত্রে বিজেপি সরকার আসার আগে তারা বলেছেন যে ঘরে চাকরি ছিল না সেই ঘরে একজন করে চাকরি নিয়োগ করা হবে। সেই চাকরি কোনো ইন্টারভিউ ছাড়া, মিস কল দিলে পরে বলে চাকরি হবে বলেছে। আপনারা বলুন তো, এই অত্র এলাকার মধ্যে কেউ মিস কল দিয়ে চাকরি পেয়েছে কিনা? আমার মনে হয় কেউ পায়নি। তারপর ওনারা বলেছেন বিধবা ভাতা 2000 করা হবে, বৃদ্ধ ভাতা 2000 করা হবে, রেগা টাকা কত টাকা করা হবে? 300 কত 40 টাকা। আজ অব্দি হয়নি। কেন বাউতাবাদী, কেন মিথ্যাবাদী? আমাদের উপজাতি দেখে সেরকম করছে। তারপর আমি বলছি, বিজেপি সরকার শুধু বাউতাবাদী নয়, আরেকদিকে সাম্প্রদায়িক দল, সেটা আমি পরিষ্কারভাবে বলতে চাই। বিজেপি চায় দেশের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা থাকতে চায় না, তারা এক ধর্ম কায়েম করে দেশ পরিচালনা করতে চায়। তারা মুসলমান বিরোধী, বুদ্ধিস্টের বিরোধী, খ্রিস্টান বিরোধী, শিখ বিরোধী। সেই বিরোধী হচ্ছে
বিজেপি সরকার। যার কারণে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আগামী বিধানসভা নির্বাচনে এখানকার এমএলএরা, রাজ্যের বিজেপি সরকাররা এখনো স্বপ্ন দেখছি যে আগামী 23 নির্বাচনে তারা পুনরায় ক্ষমতা আসবে। আমি বলছি, এখানে দাঁড়িয়ে বলছি, ত্রিপুরা মমতা থাকাকালীন আর আগামী দিনের স্বপ্ন দেখবেন না। সেই স্বপ্ন চুরমার করে এখানে আনারস ফসল ফলাবে আমরা, সেই দিকে আপনারা লক্ষ্য এবং সেখানে বুথ দিয়ে খাসার মধ্যে আপনারা বুথ দিয়ে খাসার মধ্যে আপনারা সংযুক্ত হয়ে আমাদের আগামী দিনের অস্তিত্ব বিপন্ন হাত থেকে রক্ষা করার কাজে আপনারা সামিল হোক এবং সামিল হয়ে মহারাজার স্বপ্ন গেদার দ্বীপের আমরা আদায় করব, এই আশা এই আকাঙ্ক্ষা রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ত্রিপুরা মথা লংলেপ বুবাগরা লংলি হাম্মাই।